আজকে আমরা পড়বো আরসি সার্কিট। এর লাস্ট ক্লাসে আমরা দেখেছি সার্কিট অ্যানালিসিসে সার্কিট কিরকম দেখতে হয় বা সার্কিট কি, সার্কিট ডায়াগ্রাম কিভাবে ড্র করতে হয় সেটার বেসিক আইডিয়াটা আমাদের রয়েছে। সেখানে আমরা দেখেছিলাম যে রেজিস্টার ছিল, একটা রেজিস্টার বা মোর দ্যান ওয়ান রেজিস্টার ছিল, আর তার সাথে ভোল্টেজ সোর্স ছিল। এখানে রেজিস্টার আর ভোল্টেজ সোর্স তো আছেই, তার সাথে আরেকটা জিনিস ইনক্লুড হয়েছে, সেটা হলো ক্যাপাসিটর, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করি সি দিয়ে। তো এই আরসি সার্কিটটা বেসিক্যালি হলো যে একটা সার্কিট ডায়াগ্রামে রেজিস্টার আর ক্যাপাসিটর দুটোই যদি থাকে তখন আমরা সেটাকে বলবো আরসি সার্কিট। ওকে, তাহলে অ্যাটলিস্ট ওয়ান রেজিস্টার অ্যান্ড ওয়ান ক্যাপাসিটর যদি থাকে তো তখন আমরা সেই সার্কিটকে বলবো আরসি সার্কিট। মোর দ্যান ওয়ানও থাকতে পারে, মোর দ্যান ওয়ান রেজিস্টার, মোর দ্যান ওয়ান ক্যাপাসিটরও থাকতে পারে, তখন আমরা সেটাকে আরসি সার্কিট বলবো। অ্যাটলিস্ট একটা আর আর একটা সি, মানে একটা রেজিস্টার আর একটা ক্যাপাসিটর থাকলে সেটাকে আমরা আরসি সার্কিট বলবো। তো আরসি সার্কিটের ডিটেলে যাওয়ার আগে আমাদের আগে ক্যাপাসিটর সম্পর্কে কিছু আইডিয়া ক্লিয়ার করে নিতে হবে, যে বেসিক প্রিন্সিপাল অফ ক্যাপাসিটর কি বা ক্যাপাসিটর কোন কিভাবে কাজ করে। মেন যে জিনিসটা আমাদের জানার দরকার সেটা হচ্ছে, আগের ক্লাসেই আমরা দেখেছি যে রেজিস্টার হচ্ছে এসি ডিসি দু ধরনের কারেন্টকেই ব্লক করে, কিন্তু ক্যাপাসিটরের ক্ষেত্রে কিন্তু ডিসি কারেন্টটা ব্লক হয় বাট এসি কারেন্ট পাস হয়। ওকে, তো এই যে কারেন্ট ফ্লো হচ্ছে বা পাস হচ্ছে, একটা ডাইরেকশন থেকে পাস হচ্ছে, তার ফলে ক্যাপাসিটরে কি কি চেঞ্জ হচ্ছে আমরা আগের ক্লাসে এটাও দেখেছিলাম, যে এনার্জি স্টোর হয় বা চার্জ স্টোর হয় ক্যাপাসিটরের মধ্যে। তো কিভাবে এই চার্জ স্টোর হচ্ছে, কিভাবে কারেন্ট পাস করছে, কিভাবে ভোল্টেজ ডিফারেন্স আসছে দুটো ক্যাপাসিটরের দুটো হাতের মধ্যে, তো সেটা আমরা এই ক্লাসে কনসেপ্টটা ক্লিয়ার করব। এখানে প্রথমেই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে ক্যাপাসিটরটা চলে কিসের বেসিসে। ক্যাপাসিটরের দুটো মেন প্রিন্সিপাল আছে, একটা হচ্ছে চার্জিং, আরেকটা হলো ডিসচার্জিং। ওকে, দুটো মেন প্রিন্সিপাল, এর মাধ্যমে ক্যাপাসিটরটা কাজ করে। চার্জিং নামটা থেকে বুঝতে পারছি আমরা চার্জিংটা কি জিনিস, বা এই চার্জিং না বলে এটাকে আমরা গ্রোথিংও বলতে পারি, আর ডিসচার্জিং কে আমরা কি বলতে পারি, ডিকেইং বলতে পারি। তার মানে ধরে নিই একটা কোনো সার্টেন পজিশনে, ধরে নিই টি ইকুয়ালস টু জিরো, টি ইকুয়ালস টু জিরোতে এটা টাইম ডিপেন্ডেন্ট, ক্যাপাসিটর হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট, যে একটা পার্টিকুলার টাইম ধরে কতটা কারেন্ট পাস করলে চার্জিং হবে, বা একটা পার্টিকুলার টাইমে রিচ করে কতটা কারেন্ট পাস করলে ডিসচার্জ হবে, তো সেটা আমাদের বেসিক্যালি জানতে হবে। তো ধরে নিই টাইম টি ইকুয়ালস টু জিরোতে আমাদের কোনো কারেন্টই ফ্লো হচ্ছে না, তো সেক্ষেত্রে আমাদের চার্জিং বা ডিসচার্জিং এর কি এফেক্ট হবে সেটা আমরা দেখবো। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্যাপাসিটরের সিম্বল, জাস্ট দুটো হাত রয়েছে, এই দুটো হাতের মধ্যে একটা পজিটিভ একটা নেগেটিভ হবে। কিন্তু ইনিশিয়াল কন্ডিশনে যখন আমরা কনসিডার করছি টি ইকুয়ালস টু জিরোতে, সেই কন্ডিশনে কি হবে না, কোনো ভোল্টেজ ডিফারেন্স হবে না, কেন কি এখানে কোনো কারেন্টই পাস করছে না। একদম ইনিশিয়াল কন্ডিশনে টি ইকুয়ালস টু জিরো যখন, তখন কোনো কারেন্টই পাস করছে না। তো ধরে নিই আমরা এই হাতের এই পোর্শনটাকে আমরা এ পয়েন্ট ধরে নিই, এখানটা যদি এ পয়েন্ট হয় আর এটা যদি বি পয়েন্ট হয়, তাহলে আমাদের যদি ভোল্টেজ ডিফারেন্স বার করতে বলে যে এই ক্যাপাসিটরের অ্যাক্রসে কতটা ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি ভিসি দিয়ে। যেহেতু ক্যাপাসিটরের ভোল্টেজ, সেজন্য আমরা সিটাকে সাফিক্সে লিখছি, ক্যাপাসিটরের ভোল্টেজ বলে, ক্যাপাসিটর মানে ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর বলে ভিসিটাকে সাফিক্স লিখছি বি এর। আর এটাকে আমরা আরো একভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এখানে আমরা এ আর বি এই দুটো নাম দিয়েছি, তো এটাকে আমরা ভি এ বি দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। সেটা বেসিক্যালি কি না, ভি এ মাইনাস ভিবি, যেটাকে আমরা পোটেনশিয়াল ডিফারেন্স বলছি। দুটো পয়েন্ট জাস্ট এক মানে ভাবতে হবে যে দুটো পয়েন্ট, ধরে নিই এখানে ক্যাপাসিটরটা নেই, জাস্ট দুটো পয়েন্ট রয়েছে, তাদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে, যে ফার্স্ট পয়েন্ট আর সেকেন্ড পয়েন্টের যেটা নেগেটিভ করলে যেটা আসে বা সাবস্ট্রাক্ট করলে যেটা আসে, সেটাই হচ্ছে আমাদের ভোল্টেজ ডিফারেন্স। তো এখানে এই ক্যাপাসিটরের ক্ষেত্রে এ পয়েন্ট আর বি পয়েন্টে দুটো হাত রয়েছে ক্যাপাসিটরে, তো সেটা ইনিশিয়ালি ভিএ মাইনাস ভিবি। এবার আমরা বলছি টি ইকুয়ালস টু জিরো, যখন কোনো কারেন্টই ফ্লো করছে না, সেই মুহূর্তে কি হবে, নিউট্রাল দুটোই, এ ও নিউট্রাল বি ও নিউট্রাল, কোনো কারেন্ট ফ্লো করছে না। ঠিক আছে, তো কারেন্ট ফ্লো করা কখন স্টার্ট হবে, যখন টি থেকে টাইমটা জিরো থেকে একটু বাড়তে থাকবে, কত দূর অবধি না ইনফিনিটি অবধি, ততক্ষণ এটা চার্জ হতে থাকবে। যখন টি ইকুয়ালস টু জিরো থেকে ইনফিনিটি অবধি চার্জটা বাড়তে থাকবে, তখন হচ্ছে
চার্জিং হবে। এবার ইনফিনিটি থেকে যখন জিরো পজিশনে আসার চেষ্টা করবে তখন ডিসচার্জিং হবে। প্রথমে আমরা চার্জিংটা আগে ভালো করে বুঝে নিই, দেন আমরা ডিসচার্জিং এ যাব। তো প্রথমে আমি দেখতে পাচ্ছি এখানে এ আর বি, এই যে দুটো হাত রয়েছে এ আর বি, এই দুটো জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি যে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে VA মাইনাস VB। তো এই VC ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর, ইনিশিয়াল কন্ডিশনে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তাহলে আমরা কি বলতে পারি কিউটা চার্জ কোনো নেই, তার মানে আমরা বলতে পারি কিউ ইকুয়ালস টু 0 ইনিশিয়াল কন্ডিশনে। তাহলে টি ইকুয়ালস টু 0 তে কিউটা 0। এবার আমরা ফর্মুলা জানি যে ভি এর ভ্যালু কত হয়, ভি ইকুয়ালস টু কত, ভি ইকুয়ালস টু হচ্ছে কিউ বাই সি। তো ইনিশিয়াল কন্ডিশনে টি ইকুয়ালস টু 0 তে কিউটা আমরা জেনে নিয়েছি 0, তাহলে 0 বাই সামথিং দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে ইনিশিয়াল কন্ডিশনে টি ইকুয়ালস টু 0 তে ভোল্টেজ ডিফারেন্স বা ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর হচ্ছে 0 ইনিশিয়াল কন্ডিশনে। ঠিক আছে, তো এক্ষেত্রে আই যদি আমরা মেজার করতে চাই তো কিভাবে মেজার করব, এখান দিয়ে আই ফ্লো করছে, এই ডাইরেকশনে আই ফ্লো করছে। তো সেক্ষেত্রে আমরা আই এর ভ্যালু কিভাবে বার করব, আই ইকুয়ালস টু হচ্ছে এটা আমার ভোল্টেজ সোর্স, তো ই বাই রেজিস্ট্যান্স রয়েছে এখানে আর, তাহলে ই বাই আর, এটা হচ্ছে টি ইকুয়ালস টু 0 তে ভি এর ভ্যালু মানে ভিসি এর ভ্যালু, বেসিক্যালি ভিসি এর ভ্যালু আই এর ভ্যালু। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরের কন্ডিশনে, টি এর ভ্যালুটা 0 থেকে খানিকটা বাড়ালাম, আমি ধরে নিচ্ছি টি এর ভ্যালুটা আমরা একটা সার্টেন ভ্যালু টি নিচ্ছি, যেটা কি 0 থেকে বেশি বাট ইনফিনিটির থেকে কম, যেটা 0 থেকে বেশি কিন্তু ইনফিনিটির থেকে কম, এরকম একটা টার্ম নিলাম যেটাকে আমরা টি দিয়ে রিপ্রেজেন্ট করছি। তো এই টি টার্মে আমি ধরে নিচ্ছি যে আমার ক্যাপাসিটরে যে চার্জ হবে সেটা কিউ হবে, ধরে নিচ্ছি যে টি টার্মে আমাদের ক্যাপাসিটরে যে চার্জটা হবে সেটা কিউ হবে। মানে কি কারেন্ট ফ্লো করতে শুরু করেছে যখন, তখন এখানে চার্জ যে স্টোর হবে সেই চার্জটা ধরে নিচ্ছি কিউ। তাহলে তখন আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স বা ভিসি, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য ক্যাপাসিটর বা ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর কি হবে না কিউ বাই সি এর ফর্মুলা। তো কিউ তো এখানে কিউই, কিউটা হচ্ছে কিউ, কিউ চার্জ আমরা ধরে নিচ্ছি, তাহলে এখানে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে, কিউ বাই সি হবে। আর আই এখানে কত হবে না, আই ইকুয়ালস টু আমরা ওহমস ল থেকে জানি ভি ইকুয়ালস টু আই আর, তো সেক্ষেত্রে আই ইকুয়ালস টু কি হবে ভি বাই আর। তো এখানে ভি মানে কি, এখানে ভি মানে অরিজিনাল সার্কিটে একটা ভোল্টেজ রয়েছে, আবার ক্যাপাসিটরের অ্যাক্রসেও একটা ভোল্টেজ রয়েছে যেটা আমরা জানি কিউ বাই সি। তাহলে সেক্ষেত্রে আমরা এই ভোল্টেজটা কত, ভোল্টেজ ডিফারেন্স এখানে এই ইটা নিচ্ছি প্লাস ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজ রয়েছে সেটা নিচ্ছি, সেটা নিলে আমরা কি পাচ্ছি, ভি ইকুয়ালস টু পাচ্ছি ই মাইনাস কিউ বাই সি। ওকে, দেন আমরা আই ফর্মুলায় কি পুট করতে পারি, ভি বাই আর, ভি ইকুয়ালস টু কত ই মাইনাস কিউ বাই সি ডিভাইডেড বাই আর। তাহলে এটা হচ্ছে একটা সার্টেন টাইমে আই ভ্যালু। তো এক্ষেত্রে আমাদের চার্জিং হতে থাকবে কতক্ষণ, যতক্ষণ না পর্যন্ত আমাদের টি ইকুয়ালস টু ইনফিনিটিতে, থিওরিটিক্যালি টি ইকুয়ালস টু ইনফিনিটিতে পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত চার্জিং হতে থাকবে। এরপর তাহলে কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে ধীরে ধীরে কি হচ্ছে চার্জ বাড়তে থাকছে, চার্জিং এর ক্ষেত্রে ধীরে ধীরে চার্জ হচ্ছে ইনক্রিজিং ম্যানারে বাড়তে থাকছে আর কারেন্টটা কমতে থাকছে। ওকে, তাহলে চার্জিং অফ দ্য ক্যাপাসিটর এটা বোঝা গেল। এবার আমরা চলে যাচ্ছি যে কিছু ইকুয়েশন রয়েছে যেগুলো থ্রু দিয়ে আমরা চার্জিং অফ ক্যাপাসিটর বুঝতে পারছি, সেটা আমরা দেখছি। পরের স্লাইডে যেটা রয়েছে সেটা হচ্ছে কিউ ইকুয়ালস টু সি, আমরা ফার্স্ট ফর্মুলা যেটা দেখতে পাচ্ছি কিউ ইকুয়ালস টু সি 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। এখানে একটা নতুন টার্ম এলো সেটা হলো টাউ। টাউটা কি, টাউ বেসিক্যালি হচ্ছে টাইম কনস্ট্যান্ট। টাইম কনস্ট্যান্টটা কিভাবে আমরা রিপ্রেজেন্ট মানে কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারবো একটা সার্কিট থেকে, দিস ইজ বেসিক্যালি দ্য মাল্টিপ্লিকেটিভ অর দ্য প্রোডাক্টিভ ফর্ম অফ রেজিস্টার অ্যান্ড ক্যাপাসিটর। ওকে, তাহলে আর আর সি এর মাল্টিপ্লাইড যে ফর্মটা সেই ফর্মটাকেই আমরা টাউ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এর আগের সার্কিটটা, আমাদের যে আগের সার্কিটটা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটাই আর রয়েছে একটাই সি রয়েছে, সেক্ষেত্রে আমাদের টাইম কনস্ট্যান্ট কিন্তু আর ইন্টু সি হবে। এবার যদি মোর দ্যান 1 আর বা মোর দ্যান 1 সি থাকতো সেক্ষেত্রে টাইম কনস্ট্যান্টের ভ্যালু কি হতো, ধরে নিচ্ছি একটা সার্কিটে দুটো আর রয়েছে কিন্তু সি একটাই রয়েছে, সাপোজ এরকম দুটো আর রয়েছে একটাই সি রয়েছে, তো সেক্ষেত্রে সাপোজ আর1 আর2,
আর সি। তো সেক্ষেত্রে এই R1 আর R2 কে একটা আর এর রিপ্রেজেন্ট করতে হবে। কিভাবে রিপ্রেজেন্ট করবো আমরা আগেরটাতেই দেখেছি, যদি একই কারেন্ট ফ্লো করে রেজিস্ট্যান্স দুটো রেজিস্টারের মধ্যে দিয়ে যদি একই কারেন্ট ফ্লো করে তাহলে সেটা সিরিজে থাকে, আর যদি ডিফারেন্ট কারেন্ট ফ্লো করে তাহলে সেক্ষেত্রে সেটা প্যারালালে থাকে। তো আমরা আর ইকুইভ্যালেন্ট বার করতে পারি। তো এখান থেকে আমরা আর ইকুইভ্যালেন্ট বার করবো, আর সি তো অ্যাজ ইট ইজ থাকবে, তাহলে আর ইকুইভ্যালেন্ট ইনটু সি এটা হবে। যদি মোর দ্যান ওয়ান সি থাকে সেক্ষেত্রে সি ইকুইভ্যালেন্ট বার করতে হবে, আর যদি মোর দ্যান ওয়ান থাকে তাহলে সেক্ষেত্রেও আর ইকুইভ্যালেন্ট বার করতে হবে। তো বেসিক্যালি যতগুলো আর আছে যতগুলো সি আছে সেগুলোকে ইকুইভ্যালেন্টে করে তারপর মাল্টিপ্লিকেটিভ প্রোডাক্টে এটাকে বা মাল্টিপ্লিকেটিভ ওয়েতে আর আর সি কে লিখতে হবে, যেটা হচ্ছে আমাদের টাইম কনস্ট্যান্ট। ওকে, এবার চলে যাচ্ছি আই। আই কিভাবে রিপ্রেজেন্ট করছে, ই বাই আর ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। আর সি কেন লিখেছি, ফর দ্য পার্টিকুলার সার্কিট, এই আগের সার্কিটটা, এটার জন্য টাইম কনস্ট্যান্ট হচ্ছে আর সি, তাই জন্য আমরা টাও এর জায়গায় আর সি লিখেছি। এবার চলে আসছি ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর, যেটাকে আমরা ভিসি দিয়ে রিপ্রেজেন্ট করছি। দ্যাট ইজ বেসিক্যালি অলরেডি আমরা এটা ডিসকাস করেছি, কিউ বাই সি। কিউ বাই সি, এখানে আমাদের কিউর ভ্যালু কত রয়েছে, সিই 1 মাইনাস ই টু দি পাওয়ার টি বাই টাও, তাহলে আমরা লিখে ফেলি সিই 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি লিখতে পারি এটা। তো ডিভাইডেড বাই সি, ভিসির ভ্যালুটা কি, কিউ বাই সি, তাহলে এখান থেকে আমার সিটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে না ই 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও, বা যেটা এটাকে আমরা আর সিও লিখতে পারি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি ভিসি ইকুয়ালস টু ই ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। তো আমরা ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটরও পেয়ে গেলাম। এবার চলে আসছি এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটর, কতটা এনার্জি স্টোর হচ্ছে একটা ক্যাপাসিটরে, সেটাকে রিপ্রেজেন্ট করছি ইউসি দিয়ে। সি মানে ক্যাপাসিটর, তাই ইউ সাফিক্স সি, তো এনার্জিটাকে আমরা ইউ দিয়ে রিপ্রেজেন্ট করছি। তো ইউসির ভ্যালু কত, হাফ কিউ স্কোয়ার বাই সি, হাফ কিউ স্কোয়ার বাই সি। এবার আমরা এখানেও ফর্মুলায় পুট করে দিতে পারবো, কিউ স্কোয়ার এর ভ্যালু কত হবে না সি স্কোয়ার ই স্কোয়ার 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি স্কোয়ার, এটা ডিভাইডেড বাই 2c, কেন কি হাফ, হাফ ইন্টু কিউ স্কোয়ার, এই ভ্যালুটা হচ্ছে কিউ স্কোয়ার এর ভ্যালু বাই সি, এখান থেকে একটা সি কেটে গেলে কি পড়ে থাকবে সি স্কোয়ার, তাহলে সি ই স্কোয়ার 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি স্কোয়ার, বাইরে পড়ে থাকবে হাফ, এটা হয়ে গেল আমাদের ইউসির ভ্যালু, এটা ইউ, হ্যাঁ ইউসির ভ্যালু। ওকে, তো এইভাবে আমরা ইউসির ভ্যালু ক্যালকুলেট করে নিতে পারলাম। এই ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে, যখন আমরা নিউমারিক্যাল করব তখন এই ফর্মুলাগুলো কাজে লাগবে। এর পরের পার্টেই চলে আসছি হিট প্রোডিউস। হিট প্রোডিউস, কতটা হিট প্রোডিউস হচ্ছে, যেটাকে আমরা ডেল এইচ দিয়ে রিপ্রেজেন্ট করছি। এটা আমাদের ইন্টিগ্রেশন ফর্ম অফ আই স্কোয়ার আর ডিটি, মানে উইথ রেসপেক্ট টু টাইম ইন্টিগ্রেশন করছি আই স্কোয়ার আর এর। আই স্কোয়ার আর রিপ্রেজেন্ট করছে হিট প্রোডিউস, মানে ইন্টিগ্রেশন অফ আই স্কোয়ার আর ওভার ডিটি রিপ্রেজেন্ট করছে হিট প্রোডিউসড। আচ্ছা, এখানে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ম্যাক্সিমাম হিট প্রোডিউস ইন চার্জিং কার, মানে চার্জিং যখন চার্জিং হচ্ছে বা চার্জ কন্ডিশনে যখন ক্যাপাসিটরটা থাকছে তখন ম্যাক্সিমাম হিট কত, তখন ম্যাক্সিমাম হিট হচ্ছে, এটাকে আমাদের ডিরাইভ করলে আমরা এটা পাবো হাফ সি স্কোয়ার। এটাও মনে রাখতে হবে, যদি নিউমেরিক্যাল থাকে তখন আমরা এখানে হাফ সি স্কোয়ার এর থেকে বার করতে পারবো যে কতটা ম্যাক্সিমাম হিট প্রোডিউস হচ্ছে চার্জিং এর সময়। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে, সেটা হচ্ছে ডিসচার্জিং অফ এ আরসি। তো আমরা ইনিশিয়ালি দেখছিলাম যে টি ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটির দিকে যেতে গেলে আমাদের চার্জিং হচ্ছে, এখানে আমরা কি করছি দেখছি যে ডিসচার্জিং কিভাবে হচ্ছে। তো একদম ইনিশিয়াল কন্ডিশনে ধরে নিই ডিসচার্জিং কখন হবে, যখন চার্জ ফুললি চার্জড আছে তখনই ডিসচার্জ হবে, যদি চার্জই না থাকে তাহলে ডিসচার্জ কি করে হবে, তো চার্জ ফুললি চার্জ থাকলে তবে গিয়ে ডিসচার্জ হবে। তো ফুললি চার্জ যখন, তখন আমরা ধরে নিচ্ছি যে ম্যাক্সিমাম চার্জ হচ্ছে কিউ নট। ওকে, ম্যাক্সিমাম চার্জ হচ্ছে কিউ নট, এটা ধরে নিচ্ছি আমরা যে একটা সার্টেন জায়গায় গিয়ে কিউ নটটা হয়ে গেছে ম্যাক্সিমাম চার্জ। তাহলে ইনিশিয়াল কন্ডিশনে যখন ডিসচার্জিং এর সময় ইনিশিয়াল কন্ডিশন মানে টি ইকুয়ালস টু 0 তে কিউর ভ্যালু কত, কিউ নট ম্যাক্সিমাম চার্জ অন ক্যাপাসিটর, তাহলে আমাদের ভিসির ভ্যালু কত হবে, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ক্যাপাসিটর ভিসি, সেটা হলো ভিসি বা ভোল্টেজ ডিফারেন্স অ্যাক্রস ক্যাপাসিটর, সেটা হলো ভিসি, সেটা ইকুয়ালস টু কিউ বাই সি। কিউ এখানে আমাদের কত, কিউ নট, তাহলে কিউ নট বাই সি, কিউ নট বাই সি হচ্ছে আমাদের ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর। এখান থেকে আমরা আই এর ভ্যালুও বার করতে পারবো। আই এর ভ্যালু কি
করে বার করব? না আমরা v বাই r আমরা ফর্মুলা জানি i ইকুয়ালস টু v বাই r, সেখানে v এর ভ্যালু কত হচ্ছে v মাইনাস 0। তো কিউ সি ভি সি এর ভ্যালু কত আছে? ভি সি এর ভ্যালু আছে কিউ নট বাই সি মাইনাস 0 বাই আর। তো এখান থেকে আমরা লিখতে পারি কিউ নট বাই আর সি, এটা হচ্ছে আমাদের আই এর ভ্যালু, যেটা হলো গিয়ে ম্যাক্সিমাম কারেন্ট। কেন চার্জ তখন একদম ম্যাক্সিমাম চার্জে যখন থাকছে, কারেন্টও তখন ম্যাক্সিমাম, কিউ নট বাই আর সি ম্যাক্সিমাম কারেন্ট। ওকে, এবার চলে যাচ্ছি একটা সার্টেন টাইম টি তে। এবার একটা সার্টেন টাইম টি তে চলে যাচ্ছি যেটা কিনা 0 থেকে বেশি কিন্তু ইনফিনিটির থেকে কম। সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কিউর ভ্যালুটা কিউই রয়েছে, কিউর ভ্যালুটা কিউ রয়েছে অন ক্যাপাসিটর। তো সেক্ষেত্রে আই কত হবে? কিউ ভিসি মাইনাস 0, ভিসি এর ভ্যালু হচ্ছে কিউ বাই সি, তো কিউ বাই সি মাইনাস 0 বাই আর পাওয়া গেল এখান থেকে আই এর ভ্যালুটা। আর ভিসি কত? এটা আমাদের বেসিক্যালি ভিসি at t equals to t তে কত? vc হচ্ছে q by c। তো সেখান থেকে আমরা ভ্যালু পেয়ে গেলাম। ওকে, তো এটা বেসিক্যালি ডিসচার্জিং কারেন্ট। ডিসচার্জিংটা বোঝা গেছে, আর চার্জিং এটাও আগে বোঝা গেছে। এবার আগের কন্ডিশনে ছিল কি, আমরা দেখছিলাম যে কিউ আর আর মানে চার্জ আর কারেন্ট দুটো ডিফারেন্ট, মানে দুটো ইনভার্সলি প্রপোর্শনাল ছিল, যে একটা বাড়লে আর একটা কমছিল। এই ক্ষেত্রে কি হচ্ছে না, এই ক্ষেত্রে যখন চার্জও কমে যাচ্ছে তখন কারেন্টও কমে যাচ্ছে ডিসচার্জিং এর ক্ষেত্রে। ওকে, তাহলে চলে যাই আমরা পরের স্লাইডে। এখানে হচ্ছে ইকুয়েশন দেওয়া রয়েছে, যেরকম আমরা চার্জিং এর ইকুয়েশন গুলো দেখলাম সেরকম ডিসচার্জিং এর ইকুয়েশন রয়েছে। এখানে ইকুয়েশন গুলো মনে রাখার একটা সোজা উপায় হচ্ছে, ওটার ক্ষেত্রে 1 মাইনাস সামথিং, মানে চার্জিং এর ক্ষেত্রে সবসময় এটা মাথায় যাতে থাকে, এটা বোঝার সুবিধার জন্য ও ক্ষেত্রে চার্জিং এর ক্ষেত্রে সবসময় 1 মাইনাস ই টু দি পাওয়ার সামথিং হবে, আর ডিসচার্জিং এর ক্ষেত্রে সবসময় শুধু ই টু দি পাওয়ার সামথিং হবে, মাইনাস টি বাই টাউ যে ভ্যালুটা সেটা। আদারওয়াইজ ফর্মুলা অনেকটাই সেম। ওকে, তো কিউ ইকুয়ালস টু এখানে আমরা দেখতে পাচ্ছি, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কিউ ইকুয়ালস টু কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। আর সিটা কি? টাও। এখানেও ওই সেম, একটা রেজিস্ট্যান্স একটা ক্যাপাসিটেন্স আছে, একটা রেজিস্টার একটা ক্যাপাসিটর আছে, সেই জন্য এক্ষেত্রেও আর সি টাওয়ার ভ্যালুটা। আই ইকুয়ালস টু কিউ নট বাই সি আর ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। আর সি আবার টাও, তো এখানে আই ভ্যালুও আমরা পেয়ে যাচ্ছি। এবার ভোল্টেজ অ্যাক্রস সি, যেটা হচ্ছে ভিসি, ভিসি ইকুয়ালস টু কিউ বাই সি। কিউ এখানে কত? কিউ নট বাই সি, কিউ হচ্ছে কিউ নট ই টু দি পাওয়ার টি বাই আর সি, তো কিউ নট ই টু দি পাওয়ার টি বাই আর সি রয়েছে ডিভাইডেড বাই সি। ওকে, এবার চলে যাচ্ছি এনার্জি স্টোর, এটা তো ভোল্টেজ অ্যাক্রস হয়ে গেল। এনার্জি স্টোর কত? হাফ কিউ স্কোয়ার বাই সি, হাফ কিউ স্কোয়ার বাই সি, কিউর ভ্যালু কত? কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি, তার মানে এটা স্কোয়ার করলে কত হবে? কিউ নট স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস 2t বাই আর সি, তাহলে সেটাই লেখা হয়েছে এখানে। আর ডিভাইডেড বাই এখানে হাফের 2 ছিল আর এখানে অলরেডি সি ছিল, তাহলে 2c হয়ে যাবে। তো এনার্জি স্টোরও পেয়ে গেলাম। আচ্ছা, হিট প্রডিউস হচ্ছে ওই সেম আই স্কোয়ার আর ওভার আর ডিটি, মানে ও ডিটির রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে আমরা হিট প্রডিউসটা পাচ্ছি। এখানেও ম্যাক্সিমাম হিট প্রডিউস হচ্ছে কিউ নট স্কোয়ার বাই 2c, ম্যাক্সিমাম হিট প্রডিউস হচ্ছে কিউ নট স্কোয়ার বাই 2c। ওকে, এটা বোঝা গেল। এরপরে আমরা চলে যাচ্ছি নিউম্যারিক্যালে। আচ্ছা, নিউম্যারিক্যালে যাওয়ার আগে আমাদের বেসিক কয়েকটা ফর্মুলা, এতগুলো ফর্মুলা তো আমরা দেখলাম, এবার একটু জট ডাউন করে নিই কয়েকটা ফর্মুলা, যার থেকে আমরা জানতে পারবো বা আমাদের সুবিধে হবে যে কিভাবে নিউম্যারিক্যাল করা হচ্ছে। ওকে, প্রথমেই দেখতে পাচ্ছি টাইম কনস্ট্যান্টের কথা। এটা আমি আগেই বললাম যে একটা সি আর একটা আর, একটা রেজিস্টার একটা ক্যাপাসিটর থাকলে আর সি দিয়ে রিপ্রেজেন্ট হবে। মোর দেন ওয়ান রেজিস্টার থাকলে আর ইকুইভ্যালেন্ট বার করে তার সঙ্গে সি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আর মোর দেন ওয়ান যদি ক্যাপাসিটর থাকে তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে? আর এর সাথে সি ইকুইভ্যালেন্টটা মাল্টিপ্লাই, মোর দেন ওয়ান সি থাকে তাহলে সেক্ষেত্রে আর ইকুইভ্যালেন্ট সি ইকুইভ্যালেন্ট দুটোই হবে। ওকে, মানে আর ইকুইভ্যালেন্ট ইনটু সি ইকুইভ্যালেন্ট, টাউ এর ভ্যালুটা বা আর সি বা টাইম কনস্ট্যান্টের ভ্যালুটা। আচ্ছা, এই ফর্মুলাটা মনে রাখতে হবে, টাইম কনস্ট্যান্টের ফর্মুলাটা। টাইম কনস্ট্যান্টের ফর্মুলাটা মনে রাখতে হবে। এরপর আমরা চলে যাচ্ছি ম্যাক্সিমাম চার্জ। ম্যাক্সিমাম চার্জ কত? কিউ নট, আমরা দেখেছিলাম কিউ নট ইকুয়ালস টু সি ভিসি। সি হচ্ছে ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সটা আর ভিসি হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস
ক্যাপাসিটর। সিভিসি, কিউ নট ইকুয়ালস টু সিভিসি, এই ফর্মুলাটা মনে রাখতে হবে। আর কিউ ইকুয়ালস টু কত? কিউ নট 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি, এটা তো ইজি। কিউ ইকুয়ালস টু কিউ নট 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। আর ইউসির ভ্যালু কত হবে? হাফ সিভি স্কোয়ার, হাফ সিভি স্কোয়ার, এই ফর্মুলাটাও মনে। তাহলে টোটাল আমাদের কতগুলো ফর্মুলা মনে রাখতে হবে নিউমেরিক্যালের জন্য? একটা হচ্ছে আর সি equals to R equivalent C or R C equivalent or R equivalent C equivalent, আর সেকেন্ড হচ্ছে ম্যাক্সিমাম চার্জ Q naught is equal to CVC, তারপরে হচ্ছে Q equals to Q naught 1 minus e to the power minus T by RC, বা RC এর জায়গায় এখানে টাও লিখতে পারি, কেন কি আমরা জানি না যে টাওটা কি ভ্যালু আসবে, কতগুলো আর বা কতগুলো সি আছে। আর এখানে হচ্ছে ইউসি এনার্জি স্টোরড হচ্ছে হাফ সিভি স্কয়ার। ওকে, তো এবার নিউমেরিক্যাল করার আগে আমাদের তিনটে কন্ডিশন জানতে হবে, যে তিনটে কন্ডিশন খুব ইম্পর্টেন্ট। সেই তিনটে কন্ডিশন আমি পয়েন্ট ওয়াইজ এখানে লিখে রেখেছি। শর্ট সার্কিট দ্য ব্যাটারি উইথ জিরো রেজিস্ট্যান্স। প্রথমে সার্কিটটা পেয়েই যখন নিউমেরিক্যালটা করবো, প্রথমে শর্ট সার্কিট করে দেবো ব্যাটারিটা উইথ জিরো রেজিস্ট্যান্স, মানে কোনো রেজিস্ট্যান্স নেই, এভাবে ধরে নিয়ে ব্যাটারিটা শর্ট সার্কিট করে দেবো। তারপরে কি করব? ওপেন দ্য ক্যাপাসিটর। ক্যাপাসিটরের যে দুটো হাত রয়েছে, মানে এই রকম রয়েছে, সেটাকে আমি ওপেন করে দেবো। এর মাঝখানে কোনো কানেকশন থাকবে না, এর মাঝখানে কোনো কানেকশন থাকবে না, ওপেন সার্কিট করে দেবো, ওপেন দ্য ক্যাপাসিটর। আর তারপর কি করব? ফাইন্ড আর ইকুইভ্যালেন্ট অ্যাক্রস ক্যাপাসিটর। ক্যাপাসিটরের অ্যাক্রসে যে আর ইকুইভ্যালেন্টটা বার করতে হবে, আর যেগুলো রয়েছে তার ইকুইভ্যালেন্টটা বার করতে হবে। এখানে দুটো কন্ডিশন রয়েছে, একটা তো আমরা দেখছি ওপেন দ্য সার্কিট, এখানে একটা কন্ডিশন রয়েছে। তো এই ওপেন দ্য সার্কিটের কন্ডিশন আর যদি আমরা ব্রেক করি সার্কিট, সেক্ষেত্রে কি কি কন্ডিশন আসছে? একটা হচ্ছে দুটো মেইন জিনিস আছে, একটা শর্ট সার্কিটেড আর একটা হচ্ছে ব্রেক সার্কিটেড। তো শর্ট সার্কিটেড আর ব্রেক সার্কিটেড এর মধ্যে কি ডিফারেন্স, আর কেন কখন আমরা শর্ট সার্কিটেড বলছি বা কখন আমরা ব্রেক সার্কিটেড বলছি, সেটা আমাদেরকে দেখতে হবে। প্রথম ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি আমরা শর্ট সার্কিট, এইখানটা আমরা লিখছি শর্ট সার্কিটেড, এটাকে আমি শর্ট ফর্মে লিখছি শর্ট সার্কিটেড। শর্ট সার্কিটেড এর ক্ষেত্রে কি হচ্ছে? সাপোজ ধরে নিচ্ছি এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্টার আছে, এখানে একটা ক্যাপাসিটর আছে। তো এই রেজিস্টার আর ক্যাপাসিটর, এখানে আমি শর্ট সার্কিটেড, মানে এই দুটো কন্ডিশনই কিন্তু ক্যাপাসিটরের জন্য রয়েছে, রেজিস্টারের জন্য না। এই শর্ট সার্কিটেড বা ব্রেক সার্কিটেড এটা ক্যাপাসিটরের জন্য। তো এই শর্ট সার্কিটেড কখন হবে? যখন রেজিস্ট্যান্স অ্যাজ ইট ইজ থাকবে, ক্যাপাসিটরের দুটো হাতকে আমি জুড়ে দেবো একটা তার দিয়ে, একটা ওয়্যার বা একটা তার দিয়ে আমি জুড়ে দিচ্ছি, তখন যে কন্ডিশন হবে সেটাকে আমরা বলছি শর্ট সার্কিটেড। ওকে, আর ব্রেক সার্কিটেড কখন হচ্ছে না? সাপোজ হচ্ছে এটা ব্রেক সার্কিটেড কখন হচ্ছে না? সাপোজ হচ্ছে আর রয়েছে, সি রয়েছে, রেজিস্টার রয়েছে, ক্যাপাসিটর রয়েছে, আর তো অ্যাজ ইট ইজ থাকবে, ক্যাপাসিটরটাকে ওপেন করে দিচ্ছি, তখন হয়ে যাচ্ছে ওপেন, মানে এই দুটোর মাঝখানে কোনো কানেকশন নেই, তখন হয়ে যাচ্ছে ব্রেক সার্কিটেড। তো এই দুটোর ক্ষেত্রে কি কি কন্ডিশন হচ্ছে বা কিভাবে আমরা এটাকে দেখতে পারি? প্রথমে হচ্ছে এই দুটো শর্ট সার্কিটের ক্ষেত্রে আমরা দুটো হাতকে জাস্ট একটা ওয়্যার দিয়ে জয়েন করে দিয়েছি, তার মানে কি কারেন্ট যেটা এদিক দিয়ে আসছিল, ধরি আই কারেন্ট আসছিল, সেটা তো এখানে জয়েন্ট লাইন রয়েছে, তার মানে ফ্লো করবে কারেন্ট। জয়েন্ট লাইন রয়েছে মানে এখানে কোনো বাধা নেই, জাস্ট একটা ওয়্যার দিয়ে জোড়া আছে, তার মানে এখানে কারেন্ট ফ্লো করবে। তো এই কন্ডিশনে হচ্ছে আমাদের অল কারেন্ট ফ্লোজ, এই কন্ডিশনে অল কারেন্ট ফ্লো করবে, সব কারেন্টটা ফ্লো করবে সেই এই শর্ট সার্কিটের ক্ষেত্রে। এবার ব্রেক সার্কিটের ক্ষেত্রে কি হবে? ব্রেক সার্কিটের ক্ষেত্রে ধরে নিচ্ছি এখানে আই কারেন্ট যাচ্ছে, এখানে তো ব্রেক, তাহলে এই ব্রাঞ্চ থেকে এই ব্রাঞ্চে তো জাম্প করে কারেন্ট যেতে পারবে না, তাহলে কি হবে না? এখান দিয়ে কোনো কারেন্টই পাস করতে পারবে না, তার মানে হয়ে যাবে নো কারেন্ট ফ্লোজ। ওকে, এটি কোনো কারেন্টই পাস করতে পারবে না, এটা হয়ে যাবে নো কারেন্ট ফ্লোজ। ওকে, তো শর্ট সার্কিট আর ব্রেক সার্কিট আমরা বুঝতে পেরেছি। ব্রেক সার্কিটটাকে আরো একটা নাম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, সেটা হলো স্টেডি স্টেট।
একটা নাম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, সেটা হচ্ছে স্টেডি স্টেট। তো শর্ট সার্কিটের ক্ষেত্রে অল কারেন্ট ফ্লোজ হবে, আর ব্রেক সার্কিটের ক্ষেত্রে কোনো কারেন্টই ফ্লো হবে না, সেটা আমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা চলে যাচ্ছি নিউমেরিক্যালে। প্রথম নিউমেরিক্যালটা বলেছে যেখানে দেখতে পাচ্ছি আমাদের তিনটে রেজিস্ট্যান্স রয়েছে, 3R, 6R আর 3R। এই 3R রয়েছে, 6R রয়েছে, 3R রয়েছে। ফাইন্ড দ্য টাইম ডিপেন্ডেন্ট চার্জ এন্ড ম্যাক্সিমাম এনার্জি স্টোর। তো বোঝাই যাচ্ছে কিউ নটটা বার করতে হবে, আর হচ্ছে ম্যাক্সিমাম এনার্জি ইউসিটা বার করতে হবে। ওকে, তো এখানে আমরা কি করব, এখানে একটা সোর্স রয়েছে, কারেন্ট ভোল্টেজ সোর্স রয়েছে। তো এখানে এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা তো আমরা জানি, বড় হাতটা পজিটিভ আর ছোট হাতটা নেগেটিভ। এখানে একটা সুইচ রয়েছে, সুইচ যখন ওপেন তখন বেসিক্যালি কি হচ্ছে, ওপেন মানে এখানে ব্রেক, এখান দিয়ে কোনো কারেন্টই ফ্লো করবে না। তো ওপেন রাখলে চলবে না, আমাকে সুইচটাকে ক্লোজ করতে হবে। সুইচটাকে ক্লোজ করলে তবেই কিন্তু সার্কিটটা ওয়ার্কেবল হবে। ঠিক আছে, তো প্রথমে আগে আমরা কি দেখবো না, একদম ইনিশিয়ালি এখানে ই ভোল্টেজ রয়েছে, এখানে 3R রয়েছে, এখানে 6R রয়েছে, এখানেও 3R রয়েছে, এখানে একটা ক্যাপাসিটর রয়েছে। প্রথম কেসে আমরা কি করব, আর ইকুইভ্যালেন্টটা বার করতে হবে। আর ইকুইভ্যালেন্ট বার করতে গেলে আমি প্রথমে ধরে নিচ্ছি এখান দিয়ে আই কারেন্ট ফ্লো করছে। ঠিক আছে, এটা ক্লোজ করার পরে মানে সুইচটা যখন ক্লোজ করছি তখন ধরে নিচ্ছি এখানে আই কারেন্ট ফ্লো করছে। তো এই পার্টিকুলার সার্কিটে আই কারেন্ট ফ্লো করছে মানে এখান দিয়ে আই কারেন্ট যাচ্ছে, এখান দিয়ে কত কারেন্ট যাবে, I1 কারেন্ট যাবে, আর এখান দিয়ে কত কারেন্ট যাবে, I2। তাহলে I2 ইজ ইকুয়াল টু হোয়াট, I মাইনাস I1। কেন কি ইনিশিয়ালি আই কারেন্ট ফ্লো করছিল, তার থেকে I1 এদিকে চলে এসেছে, তাহলে I2 ইকুয়ালস টু কত হবে, I মাইনাস I1 কারেন্ট হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, 3R আর 6R টাকে যদি প্রথমে আমরা কনসিডার করি, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে 3R এর মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে আর 6R এর মধ্যে দিয়ে I1 কারেন্ট, তাহলে দুটো ডিফারেন্ট কারেন্ট যাচ্ছে। তাহলে 3R আর 6R কে আমরা কি বলতে পারি, কি কন্ডিশনে রয়েছে, প্যারালাল কন্ডিশনে রয়েছে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি না, 3R প্যারালাল টু 6R। ওকে, তাহলে এটার ভ্যালু বার করে ফেলি, 3R ইন্টু 6R বাই 3R প্লাস 6R, এটার ভ্যালু কত হবে, 18R স্কোয়ার বাই 9R which is equal to 2R। তাহলে এখান থেকে আমরা ধরে নিচ্ছি এটাকে আমরা রিপ্রেজেন্ট করছি R ড্যাশ দিয়ে। তাহলে আমরা এবার সার্কিট ডায়াগ্রামটা আঁকি, কিভাবে হবে ডায়াগ্রামটা। তো এখানে হচ্ছে আমার R ড্যাশ বা যেটাকে আমরা 2R বলছি, তারপর হচ্ছে এখানে 3R, এখানে ক্যাপাসিটর রয়েছে, এখানে ই রয়েছে। তাহলে দেখতে পাচ্ছি যে এখানে আর ড্যাশ রয়েছে। এবার যদি কারেন্টটা এইভাবে ফ্লো করে, ধরে নি আই কারেন্ট ফ্লো করছে, তাহলে এদিক দিয়েও তো আই কারেন্টই ফ্লো করবে। তাহলে আর ড্যাশ আর 3Rটা কি রিলেশনে রয়েছে, একই কারেন্ট ফ্লো করছে, তার মানে সিরিজে রয়েছে। তাহলে এখান থেকে আমি আর ইকুইভ্যালেন্টের ভ্যালু কত বার করতে পারবো, 2R প্লাস 3R, তার মানে হয়ে গেল 5R। ওকে, তাহলে আর ইকুইভ্যালেন্ট আমাদের বেরিয়ে গেল, আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 5R। এবার আমরা চলে যাব টাইম কনস্ট্যান্ট, বা যেটাকে আমরা টাও দিয়ে রিপ্রেজেন্ট করছি। টাও ইকুয়ালস টু কত হবে, আর সি, এখানে আর ইকুইভ্যালেন্ট, যেহেতু অনেকগুলো আর আছে তাই আর ইকুইভ্যালেন্ট ইনটু সি একটাই আছে তাই সি, তো এক্ষেত্রে কত হবে 5RC। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি টাইম কনস্ট্যান্টের ভ্যালুটা 5RC। তো আমরা চলে যাচ্ছি এবার কিসে না, চার্জ, টাইম ডিপেন্ডেন্ট চার্জ। টাইম ডিপেন্ডেন্ট চার্জ বার করার আগে আমরা কিউর ভ্যালুটা বার করে নিই। কিউ নট ফর্মুলা কি বলে, 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, কিউ নট 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই 5RC, এটা হলো। এবার আমরা চলে যাচ্ছি কিউ নট এর ভ্যালুটা আমাদের বার করতে হবে। এবার কিউ নট এর ভ্যালু বার করতে গেলে কিউ নট ইকুয়ালস টু কত, সি ভি সাফিক্স সি, মানে সি ভি সি। আচ্ছা, তো সি ভি সি বার করতে হবে যখন, ভিসি টা তো আমাদের আননোন, তো আননোন এটাকে আমি কিভাবে বার করব। তো এখানে আমি বলেইছিলাম আগের ক্ষেত্রে যে প্রথমে কিভাবে ভিসি বার করব, যে ভিসি মানে এইটার অ্যাক্রসে ভোল্টেজ,
ভিসি মানে ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ। ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ মানে এই পয়েন্টটাকে যদি আমি এ বি ধরি, সাপোজ এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, তো এখানে যে ভোল্টেজ ড্রপটা হবে এখানেও সেম ভোল্টেজ ড্রপ হবে, এই পয়েন্টেও সেম ভোল্টেজ ড্রপ হবে। তাহলে আমরা যদি এখানকার ভোল্টেজ ড্রপটা বার করতে পারি তাহলে আমরা ক্যাপাসিটরের অ্যাক্রসে কত ভোল্টেজ সেটা বার করতে পারবো। তাহলে আমরা এই 6R এর ক্ষেত্রে ভোল্টেজ ড্রপটা বার করলেই ক্যাপাসিটরের অ্যাক্রসে কতটা ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা আমরা বার করতে পারবো। তাহলে আমরা কি বার করবো, প্রথমে ভিসি টা বার করার জন্য 6R এর অ্যাক্রসে ভোল্টেজটা বার করতে হবে। ওকে, এখানে তো আমরা কিভাবে করব, প্রথম কন্ডিশনে আমরা দেখেছিলাম যে ভিসি টা বার করার জন্য আমাকে এই সি এর দুটো হাতকে ওপেন করে দিতে হবে, ব্রেক সার্কিট। তার মানে ব্রেক সার্কিট মানে এই পার্টিকুলার পোর্শনটা কোনো কাজেই লাগছে না, এটা একটু ইঙ্ক চেঞ্জ করি। তার মানে ব্রেক সার্কিট মানে এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লোই করবে না। এটাকে যদি ব্রেক করে দিই, এটাকে যদি ব্রেক সার্কিট করে দিই, তাহলে এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লোই করবে না। তাহলে কি হবে না, তাহলে কারেন্ট শুধুমাত্র ফ্লো করবে এইভাবে। তাহলে এখান দিয়ে যে কারেন্টটা পাস করছে যদি সেটা আই হয়, এখান দিয়েও আই কারেন্ট পাস করবে, এখান দিয়েও আই কারেন্ট পাস করবে, এখান দিয়েও আই কারেন্ট পাস করবে। তাহলে 3R আর 6R এর মধ্যে আই কারেন্ট পাস করছে, দুটো দিয়ে আই কারেন্ট পাস করছে। তাহলে আমরা কি বলতে পারি, এই দুটো সিরিজে আছে। যখন এটা ওপেন, যখন সি ওপেন, শুধুমাত্র সেই কেসে, সি যদি ওপেন না হয় তাহলে কিন্তু এই দুটো সেম কারেন্ট ফ্লো করবে না, এই দুটো রেজিস্টারের মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো করবে না। এইটা যেহেতু ব্রেক করা আছে তার মানে এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, তাই জন্য এই পাথটা পুরো বন্ধ। সেই জন্য আমরা কি করছি না, এইখান থেকে কারেন্ট যে পাস করছে সেটা শুধুমাত্র এইদিকে তো যেতেই পারছে না, তাই জন্য সব কারেন্ট এদিকে ফ্লো করবে 6R এর মধ্যে দিয়ে। তাহলে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা তাহলে ভিসি এর ভ্যালুটা বার করতে পারবো। ভিসি ইজ ইকুয়াল টু কত, আমাদের ভোল্টেজ আছে ই ডিভাইডেড বাই 3R আর 6R। তাহলে আমরা লিখতে পারি 3R প্লাস 6R। কার অ্যাক্রসে বার করছি, V ইকুয়ালস টু IR, আই তো পেয়ে গেছি। আর আর এর ভ্যালু কত, আই হচ্ছে ই বাই 3R প্লাস 6R, আর আর এর ভ্যালু কত 6R। তাহলে এখান থেকে আমরা বার করতে পারি ভিসি এর ভ্যালুটা ই বাই 9R into 6R, that means 2/3 E। VC এর ভ্যালুটা হয়ে গেল 2/3 E। ওকে, এবার আমরা চলে আসছি কিউ নট এর ভ্যালু। কিউ নট এর ভ্যালু কত হবে, সি তো অ্যাজ ইট ইজ থাকবে, VC এর ভ্যালু হয়ে গেছে 2/3 E। তার মানে এটাকে আমরা লিখতে পারি 2/3 CE। কিউ নট এর ভ্যালু হয়ে গেল 2/3 CE। ওকে, কিউ নট এর ভ্যালুটা হলো 2/3 CE। এবার আমরা কি বার করব, ইউসি এর ভ্যালুটা বার করব। আচ্ছা, কিউ নট এর ভ্যালু যখন 2/3 CE হয়ে গেল, তখন আমরা এখান থেকে কি লিখতে পারি, কিউ ইকুয়ালস টু 2/3 CE into 1 minus e to the power minus t by 5 RC লেখা যায়। এটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা বার করব যেটা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম এনার্জি স্টোর। এটার জন্য আমি ইঙ্ক চেঞ্জ করি। এটার জন্য আমি কি করব, ইউসি এর ভ্যালু আমরা কি জানি, হাফ সি বিসি স্কয়ার। তো হাফ তো অ্যাজ ইট ইজ থাকবে, সিও অ্যাজ ইট ইজ থাকবে, বিসি স্কয়ার তার মানে এই টার্মটার স্কয়ার, তাহলে হয়ে যাবে 4/9 ই স্কয়ার। তাহলে এখান থেকে কি পাচ্ছি 2, এটা হয়ে যাবে 2, তার মানে 2/9 সি ই স্কয়ার হলো। তাহলে ভ্যালু কত আছে 2/9 সি ই স্কয়ার, এটা হয়ে গেল ইউসি এর ভ্যালু। তাহলে আমরা ম্যাক্সিমাম এনার্জি স্টোরটা পেয়ে গেলাম। তাহলে টাইম ডিপেন্ডেন্ট চার্জ আর ম্যাক্সিমাম এনার্জি সোর্স দুটোই আমরা পেয়ে গেলাম। এই নিউমেরিক্যালটা সলভ হয়ে গেল। এবার চলে যাচ্ছি পরের নিউমেরিক্যালে। If switch is closed at t equals to 0, find the time varying charge and total energy stored in the capacitor. Okay, তো প্রথমে আমরা কি করছি, প্রথমে বলে দিচ্ছে t equals to 0 তে সুইচ ক্লোজড, তাহলে কারেন্ট ফ্লো করবে। t equals to 0 তে সুইচ আমি ক্লোজ করে দিলাম। এবার কি করব, কারেন্ট কিভাবে ফ্লো করবে,
সাপোজ এটা ই রয়েছে, তাহলে কারেন্ট ফ্লো করবে এই রুট দিয়ে ফ্লো করবে। সাপোজ এটা আই কারেন্ট, এটা দিয়েও আই কারেন্টই আসবে, এটা দিয়েও আই কারেন্ট আসবে, এটা দিয়ে কি কারেন্ট আসবে I1, আর এটা দিয়ে কি কারেন্ট আসবে I2। তাহলে I1 আসছে আর দিয়ে, আর 2R দিয়ে আসছে আই কারেন্ট আসছে আর দিয়ে, আর I1 কারেন্ট আসছে 2R দিয়ে, তাহলে দুটো ডিফারেন্ট কারেন্ট। এখানে এবার I2 এর ভ্যালুটা কত? I2 এর ভ্যালু হচ্ছে I মাইনাস I1। ওকে, কেন কি I1 ছিল প্রথমেই হচ্ছে প্রথমে ইনিশিয়াল কারেন্ট ছিল I থেকে I1 ব্রেক হয়ে গেল, তাহলে বাকি কি পড়ে থাকছে I2 এর ভ্যালুটা, তাহলে কত হচ্ছে I মাইনাস I1। তো আমরা প্রথমে কনসিডার করছি এই দুটো রেজিস্ট্যান্স কে, 2R আর R। এই R এর মধ্যে দিয়ে I কারেন্ট ফ্লো করছে, আর 2R এর মধ্যে দিয়ে I1 কারেন্ট ফ্লো করছে। তাহলে এই দুটো ডিফারেন্ট কারেন্ট ফ্লো করছে, মানে এই দুটোকে আমরা কি বলতে পারি, প্যারালালে রয়েছে। তাহলে আমরা ভ্যালু কি বার করব, R প্যারালাল টু R। ওকে, R প্যারালাল টু R, এটা হচ্ছে আমাদের R ইকুইভ্যালেন্ট। R ইকুইভ্যালেন্টের ভ্যালু কত হয়ে যাচ্ছে, 2R ইন্টু R বাই 2R প্লাস R, তার মানে হয়ে যাবে 2R স্কোয়ার বাই 3R, দ্যাট মিনস 2/3R। ওকে, আর ইকুইভ্যালেন্টের ভ্যালু বেরিয়ে গেল। তাহলে আমরা এখান থেকে টাইম কনস্ট্যান্ট বা টাউ এর ভ্যালু কত পাবো, RC, R ইকুইভ্যালেন্ট ইনটু C, তার মানে লিখতে পারি 2/3 R ইনটু C। ওকে, 2/3 RC, 2/3 RC হচ্ছে আমাদের টাইম কনস্ট্যান্ট, এটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা চলে যাব হচ্ছে যে I কারেন্টটা কত রয়েছে। ওকে, তো E ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, এখান দিয়ে কারেন্ট ফ্লো করছে, E ইকুয়ালস টু আমরা বলতে পারি I1 ইন্টু R। কিসের ক্ষেত্রে আমরা I1 R বলতে পারি, মানে যদি ধরি আমরা এইখানে যে কারেন্ট ফ্লো করছে সেটা I, তখন আমরা কি বলতে পারি, সরি এটাকে আমরা I1 দিয়ে রিপ্রেজেন্ট করছি। আচ্ছা, এগুলোকে তো I1 I2 দিয়েছি, তো এটাকে আমি I3 দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো I3R, ওকে, ইকুয়ালস টু I3R, যেটা ইকুয়ালস টু এখানে আবার একটা I রয়েছে কারেন্ট, এখানে যে কারেন্টটা পাস করছে সেটা I কারেন্ট। তো সেই ক্ষেত্রে আমাদের এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, ইকুয়ালস টু I2 ইনটু, যখন এটা ওপেন সার্কিট, যখন এটাকে ব্রেক করে দিচ্ছি তখন এটা ওপেন সার্কিট, তার মানে এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। এদিক দিয়ে যদি কোনো কারেন্ট ফ্লো না করে তাহলে পুরো কারেন্টটাই একই কারেন্ট ফ্লো করবে এদিকে, যেটাকে আমরা I ধরেছিলাম, তো সেটাকে আমরা I লিখতে পারি। আমরা এটাকে I লিখছি। ওকে, আমরা এটাকে I লিখছি। তো I ইনটু, যখন সেম কারেন্ট ফ্লো করছে আর দিয়েও যে কারেন্ট ফ্লো করছে 2R দিয়েও সেই কারেন্ট ফ্লো করছে, তার মানে সিরিজে আছে, তাহলে আমরা লিখতে পারি R প্লাস 2R। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, I ইনটু 3R। ওকে, তাহলে I3 এর ভ্যালু হয়ে যাচ্ছে E বাই R, আর I এর ভ্যালু হয়ে যাচ্ছে E বাই 3R। ওকে, এবার আমরা কি বার করব, VC বার করব। VC টা মানে VC হচ্ছে এই দুটো পয়েন্টের অ্যাক্রসে যে ভোল্টেজ ডিফারেন্স, সেটাই হচ্ছে VC। তার মানে আমাকে এইটার অ্যাক্রসে, এটার C এর অ্যাক্রসে কোন রেজিস্টার রয়েছে, এই রেজিস্টারটা রয়েছে, তাহলে এইটার অ্যাক্রসে যা ভোল্টেজ ডিফারেন্স হবে সেটাই এটার অ্যাক্রসের ভোল্টেজ ডিফারেন্স। তাহলে 2R এর মধ্যে দিয়ে কতটা কারেন্ট পাস করছে বা এখানে কতটা ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটাই বেসিক্যালি VC। তাহলে আমরা এটাকে বার করি, এটাকে চেঞ্জ করি। তো এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি না, VC is equal to R into I। ওকে, আর এখানে কত, আর এখানে 2R, এই R টা কনসিডার করছি, R equals to 2R, আর I কত, এখানে I রয়েছে, এইটা প্রথম এই কারেন্টটা পাস করছে, I কারেন্ট পাস করছে, তাই জন্য I। তাহলে আমাদের VC এর ভ্যালু হয়ে গেল 2R ইন্টু I। এবার I এর ভ্যালু আমরা এখান থেকে পাচ্ছি E বাই 3R, তাহলে আমরা এটা লিখতে পারি I কে রিপ্লেস করে E বাই 3R লিখলাম, তাহলে কত পড়ে থাকছে 2/3 E।
2/3 ই হলো ভিসি এর ভ্যালু। এবার আমরা চলে যাচ্ছি কিউ নট এর ভ্যালুটা বার করতে হবে। কিউ নট ইকুয়ালস টু হোয়াট? সি ভিসি। তাহলে সি তো অ্যাজ ইট ইজ থাকবে, ভিসি হচ্ছে 2/3 ই, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2/3 সিই। তাহলে ওই যে ফর্মটা কিউ ইকুয়ালস টু কিউ নট 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ, সেই ফর্মটাকে আমরা কিভাবে লিখতে পারি? কিউ ইকুয়ালস টু 2/3 সিই 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই 2/3 আরসি। কেন কি আমাদের এখানে রয়েছে টাউ এর ভ্যালুটা 2/3 আরসি হয়ে গেল। এবার বাকি আছে কি? টোটাল এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটর, মানে ইউসি। ইউসি ইকুয়ালস টু হাফ সি ভিসি স্কয়ার। হাফ সিটা তো একই থাকবে, ভিসি এর ক্ষেত্রে কি হয়ে যাবে? 2/3 ই এর হোল স্কয়ার, তাহলে হয়ে যাবে হাফ সি 4/9 ই স্কয়ার। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? 2/9 সি স্কয়ার। তাহলে আমরা কি কি পেয়ে গেলাম? আমরা পেলাম এনার্জি স্টোর কতটা সেটাও পেলাম, এখান থেকে চার্জের ভ্যালুটাও পেলাম, আর কিউ নট আর ভিসি তো আগেই পেয়ে গেছি। তাহলে আমাদের টাইম ভ্যারিং চার্জ আর টোটাল এনার্জি স্টোরটা এই সার্কিট ডায়াগ্রামের জন্য হয়ে গেল। এবার আমরা চলে যাই পরের নিউমেরিক্যাল। এটা হচ্ছে at t the কারেন্ট থ্রু দা সুইচ। এখানে আগে যেরকম আমরা টাইম ডিপেন্ডেন্ট চার্জ বার করছিলাম, এনার্জি স্টোর বার করছিলাম, স্টোরড এনার্জি বার করছিলাম, এখানে আমরা কি বার করব? এখানে বার করব কারেন্ট থ্রু দা সুইচ। প্রথমে আগে দেখে নিই কারেন্ট থ্রু দা সুইচ বলতে আমি সুইচটাকে অফ করে দিচ্ছি, মানে সুইচটা অফ করে দিচ্ছি, তখন তো কারেন্ট ফ্লো করবে। এখানে আমরা ছবি থেকেই দেখতে পাচ্ছি এদিকে I1 কারেন্ট ফ্লো করছে, এদিকে I2 কারেন্ট ফ্লো করছে। তার মানে এদিক দিয়ে I1 কারেন্ট আর এদিক দিয়ে I2 কারেন্ট ফ্লো করছে। তো বেসিক্যালি সুইচের ভেতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হলো আমাদের I1 প্লাস I2। তো আমাদের বার করতে হবে I1 প্লাস I2 এর ভ্যালুটা, এটাই আমাদের বার করতে হবে। বাকি সব ভ্যালু দেওয়া রয়েছে। আমরা প্রথমে কি করব না, আর ইকুইভ্যালেন্টটা বার করব। আর ইকুইভ্যালেন্ট কিভাবে বার করব? যে যদি ধরে নিই সুইচটা যখন ওপেন রয়েছে সেক্ষেত্রে কি হবে? কারেন্ট এখান দিয়ে যেটা পাস করবে, চেঞ্জ করি, কারেন্ট এখান দিয়ে যেটা পাস করবে সেই কারেন্টটাও এখান দিয়ে পাস করবে। যখন সুইচটা ক্লোজ, তার মানে এই পয়েন্টে কোনো কারেন্ট পাস করছে না, তখন সেম কারেন্ট পাস করবে। তখন আমাদের আর ইকুইভ্যালেন্ট কত হয়ে যাবে? আর ইকুইভ্যালেন্ট, বা এটাকে আমি আর ড্যাশও লিখতে পারি, হয়ে যাবে R1 প্লাস R2 হবে। এবার আমরা চলে আসছি কিউ নট এর ভ্যালুটা। কিউ নট ইজ ইকুয়াল টু সিই 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। টাউ এর ভ্যালু তো আমরা জানতে পেরেই গেছি, R1 প্লাস R2। এবার আমরা চলে যাচ্ছি কিউ নট রয়েছে, তার মানে আমাদের এদিকের এই কন্ডিশনে বা এই সার্কিটের মধ্যে আমাদের কারেন্টটা বার করতে হবে। এখানকার কারেন্ট তো বার করা ইজি, কেন কি এখানে একটাই আর রয়েছে, তো এখান দিয়ে কারেন্ট তো বার করা ইজি। এই দিকের কারেন্টটা বার করব কিভাবে সেটা আমরা দেখবো। ওকে, তো প্রথমে আগে বার করে দিই I1টা কত, যেটা ইজি আগে সেটা বার করে নিই। I1 ইজ ইকুয়াল টু ই বাই R1। এবার আমরা চলে আসছি I2 এর ভ্যালুটা নিয়ে। I2 is equal to what? I2 is equal to dq not by dt. Okay, dq not by dt. তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে I2 আর I এর ভ্যালুটা কত ডিফার করছে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে নেব এটাকে? তো d dt of q not হচ্ছে কত? CE e to the power minus t by tau। আচ্ছা, এক্ষেত্রে CE e to the power t by tau কেন ধরছি? কেন কি এই ডান দিকেরটা যদি পুরো সার্কিটটা কনসিডার করি তখন এটা হবে। ডান দিকেরটার জন্য কি হচ্ছে? ডান দিকেরটার জন্য আমাদের কিউ এর ভ্যালুটা চলে আসছে বা কিউ নট এর ভ্যালুটা চলে আসছে CE e to the power minus t by tau। ওকে, এখানে টাউ কত? এখানে আমাদের কটা রেজিস্টার রয়েছে? একটাই রেজিস্টার রয়েছে R2, আর ক্যাপাসিটর কটা রয়েছে? একটাই রয়েছে। তো সেক্ষেত্রে টাউ এর ভ্যালু কত হবে? বা টাউ 1 ধরতে পারি এটাকে, টাউ 1 এর ভ্যালু কত হবে?
R2C, তাহলে আমরা Q নট ইকুয়ালস টু কি লিখতে পারি, C টু দি পাওয়ার মাইনাস T বাই R2C লিখতে পারি। তাহলে আমরা এবার এখান থেকে ভ্যালু বার করতে পারবো। তো ddt of CE e to the power minus T by R2C বার করছি আমরা এবার এখান থেকে। এটা জাস্ট ডেরিভেটিভ করতে হবে, CE তো অ্যাজ ইট ইজ থাকবে, মাইনাস চলে আসবে একটা, যেহেতু e টু দি পাওয়ার মাইনাস আছে, ডিভাইডেড বাই হয়ে যাবে R2C e to the power minus T by R2C। তাহলে এখান থেকে আমাদের CC কেটে গেল, কি পড়ে থাকছে, মাইনাস e to the power minus T by R2C divided by R2, এটা পড়ে থাকছে। এটা হয়ে গেল আমাদের I2 যেটা আমরা চাইছিলাম। I1 তো অলরেডি বেরিয়ে গেছে, I2 ও বেরিয়ে গেল, এটা হলো আমাদের I2। ঠিক আছে, এবার আমরা I1 প্লাস I2 বার করে ফেলতে পারবো। I1 প্লাস I2 কিভাবে বার করব, I1 এর ভ্যালু তো আমরা জানি, সেটা হচ্ছে E বাই R1 প্লাস I2 এর ভ্যালু হচ্ছে E বাই R2 e to the power minus T by R2C। ঠিক আছে, তো এখান থেকে আমি যদি E কমন নিই তাহলে কি পড়ে থাকবে, 1 বাই R1 মাইনাস 1 বাই R2 e to the power minus T by R2C। এখান থেকে আমরা তাহলে সুইচের থ্রু দিয়ে কিভাবে কারেন্ট যাচ্ছে বা কতটা কারেন্ট যাচ্ছে সেটা আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে সুইচের থ্রু দিয়ে কারেন্ট I1 প্লাস I2। ওকে, তো I1 আর I2 ইন্ডিভিজুয়ালিও পেলাম, আমার I1 আর I2 কে একসাথে যেটা সুইচের মধ্যে দিয়ে যাচ্ছে সেটাও আমরা পেয়ে গেলাম। চলে যাচ্ছি ইকুয়ালস টু 0 আর টি ইকুয়ালস টু ইনফিনিটিতে কত কারেন্ট সেটা বার করতে বলেছে, আর কি বার করতে বলেছে, ম্যাক্সিমাম এনার্জি বার করতে বলেছে। তো প্রথমে আমি চলে যাচ্ছি ইকুয়ালস টু 0 তে কি হচ্ছে, t equals to 0 তে at t equals to 0 তে আমার I1 এর ভ্যালু বা I এর ভ্যালু, এখানে আমরা I লিখেছি, এটাকে I1 লিখলে সুবিধা হবে, কেন কি এদিক থেকেও তো কারেন্ট পাস করবে। তো I1 is equal to E by R1 প্রথম সার্কিটটার জন্য E by R1, আবার t টেন্ডস টু ইনফিনিটি বা ইকুয়ালস টু ইনফিনিটি, সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, I2 এর ভ্যালুটা হয়ে যাবে E by R1 প্লাস R2। এবার কেন R1 প্লাস R2 সেটা বলছি, যখন t ইকুয়ালস টু ইনফিনিটি ধরছি তার মানে এই পজিশনে এটা ব্রেক মানে এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, তাহলে পুরো কারেন্টটা ফ্লো করবে কোনটা দিয়ে, এটা দিয়ে ফ্লো করবে, সেম কারেন্ট এটা দিয়ে ফ্লো করবে। ইনিশিয়াল কন্ডিশনে শুধু এই সার্কিটটা যখন কনসিডার করেছিলাম তখন I1 ধরেছিলাম, সেকেন্ড কন্ডিশনে যখন এটাকে ব্রেক সার্কিট ধরছি তখন এটাকে I2 ধরছি। তাহলে I2 কারেন্ট এখান দিয়েও ফ্লো করবে, এখান দিয়েও ফ্লো করবে, এখান দিয়েও ফ্লো করবে, তাহলে R1 এর থ্রু দিয়েও I2 কারেন্ট ফ্লো করছে, R2 থ্রু দিয়েও I2 কারেন্ট ফ্লো করছে, তাহলে আমরা বলতে পারি দুটোর সিরিজে রয়েছে। সিরিজে থাকলে এটাকে কি বলবো আমরা, R1 প্লাস R2 বলবো আর ইকুইভ্যালেন্টটাকে। তাহলে I2 এর ক্ষেত্রে কি হয়ে যাবে, E বাই R, টা হচ্ছে আবার আর ইকুইভ্যালেন্টটা হচ্ছে R1 প্লাস R2। ওকে, এবার চলে যাচ্ছে BC এর ভ্যালু। BC মানে এটা, তার মানে এই পার্টিকুলার পয়েন্ট, যদি এটাকে A ধরি আর এটাকে B ধরি, এই পার্টিকুলার পয়েন্টের অ্যাক্রসে যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা ইকুয়াল টু কি, এই পার্টিকুলার পয়েন্টের অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা সেম, তাহলে এই ক্যাপাসিটরের অ্যাক্রসে যে বিসিটা রয়েছে সেটা আমরা বার করতে পারবো থ্রু দা, যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে R2 রেসপেক্টে বা R2 থ্রু দিয়ে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে সেটাই আমাদের বিসি। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, R2 ইকুয়ালস টু IR, R2 ইনটু এখানে কত কারেন্ট ফ্লো করছে, I2 কারেন্ট ফ্লো করছে, তাহলে হয়ে যাচ্ছে R2 ইনটু I2, R2 I2 এর ভ্যালু তো আমরা জানি এটা, ইনটু E বাই R1 প্লাস R2 ইকুয়ালস টু, তাহলে BC এর ভ্যালু হয়ে গেল কত, E R2 বাই R1 প্লাস R2, BC এর ভ্যালু তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এবারে আমরা কি বার করব, Q বার করব, Q ইকুয়ালস টু কত, মানে বেসিক্যালি Q নট CBC,
সিভিসি মানে সি ইন্টু ভিসির ভ্যালু কত, ই আর টু বাই আর ওয়ান প্লাস আর টু। ওকে, এবার আমরা চলে আসছি ইউসি বার করব। ইউসি ইকুয়ালস টু কত, ইউসি হচ্ছে হাফ সিভি সি স্কয়ার। এখানে কিউ নটটা বার করতে বলেনি, আমি তাও বার করলাম। তো এখানে জাস্ট বলেছে ফাইন্ড দ্য কারেন্ট I1 আর I2। I1 আর I2 টা আমরা অলরেডি বার করে নিয়েছি। তো I1 আর I2 এর ভ্যালুটা বার করতে বলেছে, আর কি বার করতে বলেছে, ম্যাক্সিমাম এনার্জি স্টোর। ম্যাক্সিমাম এনার্জি স্টোর হচ্ছে ইউসি ইজ ইকুয়াল টু হাফ, সি এর ভ্যালুটা তো সি সেম থাকবে, ভিসি হয়ে যাবে ই আর টু বাই আর ওয়ান প্লাস আর টু হোল স্কয়ার। ওকে, তাহলে হয়ে যাচ্ছে হাফ সি ই আর স্কয়ার আর টু স্কয়ার বাই আর ওয়ান প্লাস আর টু স্কয়ার। ওকে, এটা হয়ে গেল আমাদের ইউসি ভ্যালু। এটাকে আর একটু সিম্পলিফাই করে লিখলে হবে ইউসি ইজ ইকুয়াল টু হাফ সিই, সেটা যে অপশন থাকবে তার রেসপেক্টে এটাকে সাজিয়ে নিয়ে অপশনের সাথে দেখতে হবে মিলিয়ে যে কোন অপশনের সাথে চলছে এটা যাচ্ছে, এটা আর টু স্কয়ার বাই আর ওয়ান প্লাস আর টু হোল স্কয়ার। ওকে, তাহলে ইউসির ভ্যালু বেরিয়ে গেল, I1 I2 এর ভ্যালু বেরিয়ে গেল। এবার চলে যাচ্ছে পরের নিউমেরিক্যালে। Find maximum charge stored in the capacitor and main current at t equals to 0. ওকে, এক্ষেত্রে দেখছি আমি R1 R2 আর R3 তিনটে রয়েছে। তো প্রথমে আমরা আগে এই R2 আর R3 টা দেখে নিচ্ছি। সাপোজ এদিক দিয়ে কারেন্ট ফ্লো করছে I, এদিক দিয়ে কারেন্ট ফ্লো করছে I1, আর এদিক দিয়ে কারেন্ট কত ফ্লো করবে, I2। তাহলে এই দুটোতে ডিফারেন্ট কারেন্ট ফ্লো করছে, তার মানে R2 আর R3 প্যারালালে আছে। তো আমরা লিখে ফেলতে পারি R2 প্যারালাল R3, যেটা ইকুয়ালস টু হচ্ছে R2 R3 ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস R3। এবার এটাকে যদি ইকুইভ্যালেন্ট সার্কিটের মধ্যে ফেলি, তো এই I1 আর I2 দিয়ে যে কারেন্ট গুলো ফ্লো করছিল এই R2 আর R3 এর মধ্যে, এটা তো সেম হয়ে গেল, একটাই হয়ে গেল। তাহলে সেই কারেন্টটা আমরা এখান থেকেও পাচ্ছি, মানে I থেকে যেটা যাচ্ছে সেটা R ইকুইভ্যালেন্টের মধ্যে পড়ছে। তাহলে এখানেও I কারেন্ট ফ্লো করছে, আর ইকুইভ্যালেন্টেও I কারেন্ট ফ্লো করছে। তাহলে আমরা কি বলতে পারি না, সিরিজে আছে R1 আর R ইকুইভ্যালেন্ট এখান থেকে, বা এটাকে যদি R ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে R1 আর R ড্যাশটা সিরিজে আছে। তাহলে সেক্ষেত্রে আমরা R ইকুইভ্যালেন্ট কি বলতে পারি, R1 প্লাস R ড্যাশ, বা যেটাকে আরেকটু সিম্পলিফাই করে লিখলে, ভ্যালু বসিয়ে লিখলে R ড্যাশের জায়গায় আমি R2 R3 টার্মটা লিখছি, সেক্ষেত্রে এই ভ্যালু চলে এলো। এবারে আমরা চলে যাচ্ছি যে I1 ইকুয়ালস টু কত। I1 ইকুয়ালস টু কত, বেসিক্যালি এখানে আমাদের I, তো I ইকুয়ালস টু কত, I ইকুয়ালস টু হয়ে যাচ্ছে ভোল্টেজ হচ্ছে E ডিভাইডেড বাই R, আর কত, আর হচ্ছে R1 প্লাস R ড্যাশ, R ড্যাশ মানে R2 R3 বাই R2 প্লাস R3। ওকে, এটা হচ্ছে t ইকুয়ালস টু 0 তে। এবার t ইকুয়ালস টু ইনফিনিটিতে কি হচ্ছে, t ইকুয়ালস টু ইনফিনিটিতে হয়ে যাচ্ছে, যদি সেই ভ্যালুটাকে আমরা I2 ধরি t ইকুয়ালস টু ইনফিনিটিতে, তখন আমরা কি পাবো, e বাই R1 প্লাস R2। ওকে, t ইকুয়ালস টু ইনফিনিটিতে এটা কি হয়ে যাচ্ছে, ব্রেক হয়ে যাচ্ছে, তার মানে এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। এদিক দিয়ে যদি কোনো কারেন্ট ফ্লো না হয়, তাহলে পুরো কারেন্টটাই এদিক দিয়ে ফ্লো হবে। এটাকে আমি I2 কারেন্ট ধরে নিচ্ছি, তাহলে এদিক দিয়েও I2 কারেন্টের ফ্লো হবে। তাহলে R1 আর R2 সিরিজে থাকবে, একই কারেন্ট ফ্লো হচ্ছে বলে, তাহলে তখন সেখানে কি হয়ে যাবে, R ইকুইভ্যালেন্ট R1 প্লাস R2 হয়ে যাবে। আর ভোল্টেজ তো E আছে, তাহলে I2 এর ভ্যালু কত হয়ে গেল, E বাই R1 প্লাস R2। ওকে, এবার আমরা চলে যাচ্ছি VC এর ভ্যালু। VC is equal to কি, VC হচ্ছে এখানটা VC, এখানটা কোনটা হবে VC, এখানে ক্যাপাসিটর রয়েছে এইটা, তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে VC। এখান দিয়ে কত কারেন্ট পাস করছে, এখান দিয়ে কারেন্ট পাস করছে হচ্ছে I2 কারেন্ট পাস করছে, আর এর রেজিস্ট্যান্স কত আছে R2। তাহলে আমাদের VC এর ভ্যালু হয়ে যাবে I2 ইনটু R2। আচ্ছা, I2 এর ভ্যালু আমরা জানি E বাই R1 প্লাস R2, আর R2 অ্যাজ ইট ইজ থাকবে। হয়ে গেল, VC এর ভ্যালু বেরিয়ে গেল। এবার এখান থেকে আমরা
কিউর ভ্যালু বের করতে পারি সিভিসি সি ইন্টু ই R2 বাই R1 প্লাস R2। এবার ইউসির ভ্যালু বার করবো হাফ সি ভিসি স্কোয়ার, তাহলে কি হয়ে যাবে হাফ সি তো সি থাকবে, ভিসির ভ্যালুটা হয়ে যাবে ই R2 বাই R1, এটা R1 প্লাস R2 হোল স্কোয়ার। আমি এটাকে লিখবো হাফ সিই স্কোয়ার R2 স্কোয়ার বাই R1 প্লাস R2 হোল স্কোয়ার। তাহলে আমরা কি কি ভ্যালু পেলাম, ইউসির ভ্যালু পেলাম, কিউর ভ্যালু পেলাম, আর ভিসির ভ্যালু পেলাম। আমাদের এখানে তো বলেছে ম্যাক্সিমাম এনার্জি স্টোর বার করতে বলেছে, ম্যাক্সিমাম এনার্জি এটা ম্যাক্সিমাম এনার্জি বেরো হাফ সি স্কোয়ার R2 স্কোয়ার বাই R1 প্লাস R2 স্কোয়ার। ওকে, চলে যাচ্ছি পরের নিউমেরিক্যালে। পরের নিউমেরিক্যালটা রয়েছে a charge capacitor C2 C2 through resistance R in series, find the time varying charge on C1। তো আমরা এখানে বলে দিয়েছে C1 এ কিউ নট চার্জ রয়েছে, C2 এর কথা কিছু বলেনি। তো আমরা ধরে নিচ্ছি টোটাল চার্জটা কিউ, টোটাল চার্জ যদি আমরা কিউ ধরে নিচ্ছি, সেক্ষেত্রে আমাদের কি হবে না, C1 এ চার্জ ক্যাপাসিটর C1 এ বলে দিয়েছে কিউ নট আছে, তাহলে C1 এর ক্ষেত্রে আমাদের কিউ নট হয়ে যাচ্ছে। আর C2 এর ক্ষেত্রে তাহলে কত হবে, টোটাল চার্জ ছিল কিউ, তার থেকে কিউ নট মাইনাস করলে যেটা থাকবে সেটা হয়ে যাচ্ছে আমাদের C2 চার্জ। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা ইকুয়েশনে ফেলতে পারি কিভাবে না, কিউ নট বাই C1 মাইনাস কিউ নট বাই C2, ওকে, মাইনাস I1 R ইজ ইকুয়াল টু 0। এখানে একটা I ফ্লো করবে, I1 ফ্লো করবে, সেটা হচ্ছে I1 R ইকুয়ালস টু 0। এটাকে আমাদের কিউর ভ্যালুটা লাগবে, তো কিউর ভ্যালুটা বার করতে গেলে আমাদের কি করতে হবে, কিউ নট বাই C1 মাইনাস কিউ বাই C2 প্লাস কিউ নট বাই C2, জাস্ট সিম্পলিফাই করছি আর কিছু না, মাইনাস I1 R ইজ ইকুয়াল টু 0। ওকে, এবার কি পাচ্ছি, এখান থেকে আমি কিউ নটটা যদি কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকছে 1 বাই C1 প্লাস 1 বাই C2 মাইনাস কিউ বাই C2 মাইনাস I1 R ইজ ইকুয়াল টু 0। তো এই ক্ষেত্রে কি লিখতে পারি আমরা, C1 প্লাস C2, এই ফর্মটাকে ভাঙলে এটা লিখতে পারি ইন্টু কিউ নট মাইনাস কিউ বাই C2 মাইনাস I1 R ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এখানে এই C1 প্লাস C2 বাই C1 C2 এটাকে আমরা C ইকুইভ্যালেন্ট লিখতে পারি, C1 প্লাস C2 বাই C1 C2, এটাকে আমরা C ইকুইভ্যালেন্ট লিখতে পারি 1 বাই C ইকুইভ্যালেন্ট, যেহেতু এখানে ফর্মটা C1 C2 টা নিচে আছে, সেই ক্ষেত্রে আমরা 1 বাই C ইকুইভ্যালেন্ট লিখতে পারি, মানে বেসিক্যালি C ইকুইভ্যালেন্ট কে আমরা C1 C2 বাই C1 প্লাস C2 লিখতে পারি। তো এখানে আমরা ধরে নিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে কিউ নট বাই সি ইকুইভ্যালেন্ট মাইনাস কিউ বাই C2 মাইনাস I1 R ইজ ইকুয়াল টু 0। তাহলে এই ক্ষেত্রে আমরা কিউর ভ্যালুটা বার করি, কিউর ভ্যালু হয়ে যাবে মাইনাস কিউ বাই C2 যদি লিখি ইকুয়ালস টু হয়ে যাবে I1 R মাইনাস কিউ নট বাই সি ইকুইভ্যালেন্ট। তো এক্ষেত্রে যদি আমরা মাইনাসটাকে ক্যান্সেল আউট করে দিই, এখানে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, C2 টাকে এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি C2, তাহলে সেখান থেকে আমাদের কিউর ভ্যালু বেরিয়ে গেল, তাহলে আমাদের টোটাল চার্জটা বেরিয়ে গেল, কিউ ইকুয়ালস টু কিউ নট বাই মাইনাস I1 R টোটাল হোল ইন্টু C2, এটা বেরিয়ে গেল আমাদের কিউর ভ্যালুটা। তাহলে কিউর ভ্যালু বেরিয়ে গেল, এবার আমাদের আর কি বাকি আছে না, আমাদের C2 এর মধ্যে চার্জটা বার করতে হবে। C2 এর মধ্যে চার্জ বার করতে গেলে কি করতে হবে, এটা আলাদা ইঙ্ক দিচ্ছি, C2 এর মধ্যে চার্জ বার করতে গেলে আমাদের করতে হবে হচ্ছে, কিউর ভ্যালুটা তো আমরা জানি, এখান থেকে পেয়ে যাচ্ছি কিউ নট বাই সি ইকুইভ্যালেন্ট
মাইনাস I1R ইন্টু C2 মাইনাস কিউ নট। তো এখান থেকে আমরা পেয়ে যাব কিউ মাইনাস কিউ নট এর ভ্যালুটা ক্যালকুলেশন করে। তাহলে আমরা কিউর ভ্যালুও পেয়ে গেলাম, কিউ মাইনাস কিউ নট এর ভ্যালুও পেয়ে গেলাম। আমরা তাহলে চার্জ কতটা স্টোর হচ্ছে দুটোর ক্ষেত্রেই পেয়ে গেলাম। ওকে, চলে যাচ্ছি আমরা নেক্সট সামে, নেক্সট নিউমেরিক্যালে। এটা হচ্ছে ফাইন্ড দ্য স্টেডি স্টেট মানে ব্রেক সার্কিটেড। আমরা আগে দেখেছি স্টেডি স্টেট মানে ব্রেক সার্কিটেড। এখানে বলেছে ফাইন্ড দ্য চার্জ স্টোরড ইন দ্য ক্যাপাসিটর আন্ডার স্টেডি স্টেট। এক্ষেত্রে আমরা কি করব? প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই 2 মাইক্রোফ্যারাড রয়েছে এখানে আমাদের ক্যাপাসিটরটা। তো এই 2 মাইক্রোফ্যারাডের ক্ষেত্রে আমরা এই জায়গাটাকে ওপেন করে দেব। 2 মাইক্রোফ্যারাড ব্রেক সার্কিট করতে বলেছে, তাহলে এই জায়গাটাকে আমরা ওপেন করে দেবো। এক্ষেত্রে তাহলে আমাদের এই দুটো পয়েন্টকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এর অ্যাক্রসে আমাদের ভোল্টেজ বার করতে হবে ভিসি। যখন বার করতে হবে তখন আমাদের চার্জ স্টোর বার করতে গেলে আমাদের তো ভিসিটাও লাগবে। তো ভিসি যখন আমাদের বার করতে হবে তখন আমরা এই এ বির অ্যাক্রসে ভোল্টেজ বার করলেই আমরা পেয়ে যাব। তাহলে আই ইকুয়ালস টু কি হবে? আই ইকুয়ালস টু হয়ে যাবে ভি বাই আর ইকুইভ্যালেন্ট। এবার আই ইকুইভ্যালেন্টটা কি হবে? আর ইকুইভ্যালেন্টটা কি হবে? আর ইকুইভ্যালেন্ট হবে যখন ফার্স্ট কন্ডিশনে এটা ব্রেক সার্কিট, তার মানে এই দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে কোন দিক দিয়ে কারেন্ট ফ্লো করবে না? এই কারেন্ট এই দিক দিয়ে যাবে, ধরে নিয়ে এটা আই, তাহলে কারেন্ট ফ্লো করবে আই, এখান দিয়ে কারেন্ট ফ্লো করবে আই, এখান দিয়েও কারেন্ট ফ্লো করবে আই, এখান দিয়েও আই কারেন্ট ফ্লো করবে, আবার এখান দিয়েও আই কারেন্ট ফ্লো করবে। তাহলে সবকটা দিয়ে আই কারেন্ট ফ্লো করছে, তার মানে এটা সিরিজে আছে সবকটা। তাহলে সেটাকে আমরা আর ইকুইভ্যালেন্টের ভ্যালুটা কত বার করতে পারি? প্রথমে আমাদের প্রথম রেজিস্টারটার ভ্যালু রয়েছে 1 ওহম প্লাস সেকেন্ডটার ভ্যালু রয়েছে 2 ওহম প্লাস থার্ডেরটার ভ্যালু রয়েছে 3। তাহলে টোটাল আমাদের 3 2 1 মানে 6 ওহম হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের 6। এবার ভি এর ভ্যালু তো আমরা জানি 12 ভোল্ট বলেই দেওয়া আছে, তাহলে 12 ডিভাইডেড বাই 6, তার মানে 2 অ্যাম্পিয়ার হচ্ছে আমাদের কারেন্ট। তাহলে বেরিয়ে গেল 2 অ্যাম্পিয়ার। এবার আমাদের কি বার করতে হবে না, এইটার অ্যাক্রসে ভোল্টেজ বার করতে হবে, ভিসি বার করতে হবে, বা ভিএবি ও বলতে পারি এটাকে আমরা। ভিএবি ইজ ইকুয়াল টু ভিসি। সেটার ভ্যালু তাহলে কত হয়ে যাবে না, এই 2 ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে সেটাই আমাদের হবে। আচ্ছা, কারেন্ট তো জেনেই গেছি আই, তাহলে আই হচ্ছে 2 অ্যাম্পিয়ার আর রেজিস্ট্যান্স হচ্ছে কত 2, তাহলে 2 ইজ ইকুয়াল টু হয়ে গেল 4 ভোল্ট। 4 ভোল্ট হয়ে গেল ভিসি। ওকে, এবার এখান থেকে আমি কি বার করতে পারবো? কিউর ভ্যালুটা বার করতে পারবো। কিউ ইজ ইকুয়াল টু কত? সি ভিসি ইজ ইকুয়াল টু সি ইন্টু বিসি হচ্ছে 4। Find the charge stored in the capacitor under steady state আমরা পেয়ে গেলাম। তো প্রথমেই আগে সার্কিটে এতগুলো রেজিস্ট্যান্স দেখে ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই। আমাদের জাস্ট বার করতে হবে যে কারেন্ট কোন দিক দিয়ে পাস করছে, সেটার ঠিক এক্সাক্ট কত কারেন্ট পাস করলে ঠিক কিভাবে পাস করছে, সেটা সেম কারেন্ট হবে সেটা আমাদের দেখে নিতে হবে। আমাদের সরি আর ইকুইভ্যালেন্ট গুলো বার করতে হবে। আর ইকুইভ্যালেন্ট বার করার পরে আমরা কি করব, যে যেটা ক্যাপাসিটর রয়েছে তার অ্যাক্রসে ভোল্টেজটা আমাদের বার করতে গেলে তার অ্যাক্রসে যে ভোল্টেজটা রয়েছে সেই ভোল্টেজের তার অ্যাক্রসে যে রেজিস্টারটা রয়েছে সেই রেজিস্টারের অ্যাক্রসে যা ভোল্টেজ হচ্ছে সেটাই হলো আমাদের ভিসি। তো সেই ভিসিটা আমরা বার করতে পারবো। তো এখানে কিউর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার আমাদের আর কি বাকি আছে? যদিও এখানে ইউসি, হ্যাঁ ইউসিটা বার করতে আমাদের দরকার, সেটা হচ্ছে হাফ সি বিসি স্কয়ার। সো হয়ে যাবে হাফ ইন্টু সিটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, এটাকে কনভার্ট করতে হবে, আর ভিসি হয়ে যাচ্ছে আমাদের এখানে 4 ভোল্ট। ওকে, তোমরা ভ্যালু এখান থেকে পেয়ে যাবো।
তো এইভাবেই নিউমারিক্যাল গুলো সলভ করতে হবে। প্রথমে আগে রেজিস্ট্যান্স গুলোকে ইকুইভ্যালেন্ট করে নিতে হবে, ব্রেক বার করা হবে। আর ওকে, ভ্যালুটা কিভাবে বার করবো, কেন কি ভিসি যদি জেনে যাই, প্রথমে আর ইকুইভ্যালেন্ট জানলাম, সেখান থেকে আমরা আই এর ভ্যালু পেয়ে গেলাম, আই এর ভ্যালু পাওয়ার পরে আমরা ভিসি পেলাম, ভিসি পাওয়ার পরে আমরা কিউর ভ্যালুটাও পেয়ে যাচ্ছি, এবং সিমিলারলি ভিসি পেয়ে গেলে সি এর ভ্যালু জানা আছে, ভিসি এর ভ্যালু জানা আছে, তো আমরা ইউসিটাও পেয়ে যাবো। ওকে, তো আজকের ক্লাস এই অবধি, নিউমেরিক্যাল মোটামুটি সলভ করলাম। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আর যারা নিউমেরিক্যাল রয়েছে প্র্যাকটিস সেটে, সেগুলো আমরা দেখবো, কিছু যদি প্রবলেম হয় দেন ডিসকাস করব। ওকে, যদি তোমাদের কোনো কিছু প্রবলেম হয় বুঝতে, তাহলে সেটা ডিসকাস করবো। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই।